আমাদের মাথায় সবসময় একটি কথাই চলে আসে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভাষামূলক দক্ষতা। তো সেই ভাষাগত দক্ষতা নিয়ে আর চিন্তা করার কোনো ব্যাপার নাই। আমরা আপনাদের সঙ্গে ডাইরেক্ট ফাউন্ডেশনাল কোর্সের মাধ্যমে আমরা এই টপিকটি আপনাদের কমপ্লিট করতে চলেছি। আজকের এই টপিকের অর্থাৎ এই পয়েন্টের পার্ট 3 বলতে পারেন। কারণ কি? কারণ শ্রবণ এবং কথন আমাদের অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে, শ্রবণের ক্লাস এবং কথনের ক্লাস। আজকে আমরা পঠন বা রিডিং নিয়ে ডিসকাস করব। যদি আপনারা শ্রবণ এবং কথন যদি দেখে না থাকেন, তাহলে অবশ্যই শ্রবণ এবং কথনের ক্লাসটা আমি রিকোয়েস্ট করবো আপনারা দেখে নিন। তারপর আপনারা আজকে রিডিংয়ের ক্লাসটা দেখার পর ওই ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনাদের যে কনফিউশন যদি থেকে থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আজকে আমরা পঠন সম্বন্ধে জানি। তো এখান থেকে কিন্তু প্রশ্ন 100% আসবেই, প্রশ্ন আসবে না সেমন কোনো কথা নয়। কারণ প্রথম প্রশ্নই হচ্ছে পঠন কী ধরনের দক্ষতা। পঠন হচ্ছে একটা গ্রহণমূলক দক্ষতা, রিসিপটিভ দক্ষতা। তো গ্রহণমূলক দক্ষতা পঠনকে কেন বলা হয়, পঠনকে কেন গ্রহণমূলক দক্ষতা বলা হয়, এটা এবার আমরা একটু আলোচনা করি। সাধারণত ভাষাগত দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ স্কিলের ক্ষেত্রে দুইটা প্রধান ফাংশন কাজ করে। একটি হচ্ছে গ্রহণ ধর্মিতা, রিসিপটিভ ফাংশন। একটা হচ্ছে প্রকাশ ধর্মিতা, প্রোডাক্টিভ অর এক্সপ্রেসিভ ফাংশন। এবার দেখুন, গ্রহণ ধর্মিতা বা রিসিপটিভ ফাংশন মানে কি? রিসিপটিভ ফাংশন মানে হচ্ছে কি, যা কিছু বলা হচ্ছে তার বুঝার ক্ষমতা। যা কিছু বলা হচ্ছে তা আমরা বুঝব, ঠিক আছে? যা কিছু বলা হচ্ছে, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ। আপনি যা বলছেন, যে ভাষাটা আপনি বলছেন সেটা আমি বুঝব। তো আমি বুঝবো কী করে? আপনি কি বলছেন সেটা আমি বুঝবো কী করে? আমি যদি আপনার কথাটা ভালো করে শুনতে পারি, আমি যদি আপনার কথাটা ভালো করে শুনতে পারি, লিসেনিং, আমি যদি আপনার কথাটা ভালোভাবে শুনতে পারি, তখন না আমি আপনার কথাটা ভালো করে বুঝবো, তাই না? বোঝা গেল কথা? আরেকটা হচ্ছে কি, লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। আমি কি করে বুঝলাম যে এখানে এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ আছে? নিশ্চয়ই আমি আপনাদের সামনে এই লেখাগুলো এবার আমি পড়েছি, যার কারণে তো আমি বুঝতে পেরেছি। না পড়লে কি বুঝতে পারতাম? না, আমি পড়েছি, তার মানে আমি কি করেছি? এখানে রিডিং করেছি। এখান থেকে আমরা কি জানলাম যে লিসেনিং এবং রিডিং এই দুটা হচ্ছে কি আমাদের রিসেপটিভ ফাংশন, গ্রহণ ধর্মিতা, ঠিক আছে? বোঝা গেল? এটাকে রিডিংকে কেন রিসেপটিভ বলা হয়? শুধু রিডিং একা কিন্তু রিসেপটিভ নয়, লিসেনিংয়ের সঙ্গে কিন্তু রিসেপটিভ ফাংশন, ঠিক আছে? দেখুন কনফিউশন দূর হয়েছে কিনা। যা কিছু বলা হচ্ছে সেটা আমরা বুঝবো, অর্থাৎ আমি যখন কিছু বলছি, আমি আপনাকে কিছু বলছি, সেটা আপনি শুনছেন, এটা আপনি রিসিভ করছেন। সুতরাং লিসেনিং হচ্ছে, সুতরাং লিসেনিংটা হচ্ছে আপনার রিসেপটিভ স্কিল, ঠিক আছে? রিসেপটিভ স্কিল। আপনি কিছু এখানে কি লেখা আছে পড়ছেন, পড়ে আপনি বুঝতে পারছেন, আপনি সেটাকে গ্রহণ করছেন, দ্যাট ইজ কল, সেটা আপনার গ্রহণ ধর্মিতা, রিডিং, রিসেপটিভ স্কিল, ঠিক আছে? এবার চলুন আমরা দেখি আমরা যেখানে ছিলাম। পঠন হলো এক প্রকার গ্রহণমূলক দক্ষতা বা রিসেপটিভ। তবে পঠন এমনই এক জটিল প্রক্রিয়া যার মধ্যে কথনের দক্ষতা লুকিয়ে থাকে। আমরা যা পড়েছি তা সঠিকভাবে উচ্চারণও করতে হয়। এই কারণে পঠন হলো এক ধরনের সৃজনমূলক দক্ষতা, যেখানে আমরা তথ্য গ্রহণ করি এবং প্রেরণ করি। পঠনটা বেসিক্যালি প্রধানত রিসেপটিভ স্কিল, কিন্তু পঠন যখন করি, কোনো কিছু যখন পড়ি, তখন কিন্তু সেটা আমরা উচ্চারণ করি। উচ্চারণ করলে সেটা কি কথা বলারও কিন্তু কাজে চলে আসে, তাই না? তবে পঠন এমনই এক জটিল প্রক্রিয়া, আবার দেখুন ক্লিয়ার করছি, পঠন এমনই একটি জটিল প্রক্রিয়া যার মাধ্যমে কথনের দক্ষতা লুকিয়ে থাকে। কথনের দক্ষতা কিন্তু এখানে লুকিয়ে থাকে। কারণ কি? কারণ এই যে আমি যে পড়ছি জিনিসটা, যদি আমি লাউডলি পড়ি, জুড়ে জুড়ে যদি আমি পড়ি, তখন কিন্তু সেটা আমার কিছু একটা পড়া, মানে কি জুড়ে জুড়ে পড়া মানে কথনের দক্ষতা লুকিয়ে আছে। মানে আমি বলছি, জুড়ে জুড়ে পড়ছি মানে আমি কথা বলছি, তো পড়ছি মানে কি কথা বলছি, সাউন্ড করে উচ্চারণ করছি, তো এখানে কথনের দক্ষতা ইনডাইরেক্টলি লুকিয়ে আছে। আমরা যা পড়েছি তা সঠিকভাবে উচ্চারণও করতে হচ্ছে। উচ্চারণ করা কিন্তু সেটা কথনের দক্ষতার মধ্যে আসছে, কথনের দক্ষতায় আসছে। তো ইনডাইরেক্টলি সেখানে কথন কি লুকিয়ে থাকে। এ কারণে পঠন হলো এক ধরনের সৃজনমূলক দক্ষতা বা প্রোডাক্টিভ স্কিল, যেখানে আমরা তথ্য গ্রহণ করি এবং প্রেরণও করি। কারণ কি, কীভাবে প্রেরণ করি দেখুন তো। তথ্য গ্রহণ করি মানে কি? তথ্য গ্রহণ করি বলতে এখানে কি ছিল, এখানে এতটুকু আমি পড়লাম,
পরে কি আছে জুড়ে জুড়ে পড়লাম, পরে এখানে কি আছে সেটা আমি বুঝলাম। এবং আমার সামনে যদি কেউ বসে থাকে, ধরে নিন আমার সামনে আপনি বসে আছেন, আমি এটা জুড়ে জুড়ে পড়লাম, আমি কি পড়লাম সেটা কিন্তু আপনি বুঝে গেলেন। তো আমার মাধ্যমে আপনি সেটাকে কি করলেন, আমি আপনাকে কী করলাম, প্রেরণ করলাম। এই ডাটাটা, এই তথ্যটা আমি আপনাকে প্রেরণ করলাম। যেমন আমি গ্রহণ করলাম তেমনি আমি প্রেরণ করলাম। আমি বললাম, আমি পড়লাম, আপনি শুনলেন, তো আপনার কাছে সেই তথ্যটা চলে গেল। তো আলটিমেটলি রিডিংটা কি একটা প্রোডাক্টিভ স্কিল। শিশু যখন প্রথমে পড়তে শিখে তখন সে সরবে বানান করে, অর্থাৎ শব্দটিকে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করে পাঠ্যবস্তুর অর্থ বোঝার চেষ্টা করে, ভাষার লিখিত রূপটি উপলব্ধি করে তার অর্থ বুঝতে পারাই হচ্ছে পঠনের উদ্দেশ্য। ইয়েস, হোয়াট ইজ দ্য অবজেক্টিভস, এইমস অফ পঠন। পঠনের মেন উদ্দেশ্য কি, অবজেক্টিভ কি? একটা শিশু যখন প্রথম পড়তে শেখে তখন সে সরবে বানান করে, মানে জুড়ে জুড়ে বানান করবে, অর্থাৎ শব্দটিকে ভেঙ্গে 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 উচ্চারণ করে পাঠ্যবস্তুর অর্থ বোঝার চেষ্টা করে। কি পড়লো, পাঠ্যবস্তু কী রয়েছে সেটার অর্থ সে কী করলো, বোঝার চেষ্টা করলো, এবং তার লিখিত একটি যে রূপ আছে, রূপটাকে সে উপলব্ধি করে তার অর্থটা বুঝতে পারলো। এটাই হচ্ছে কি পঠনের উদ্দেশ্য। শিশুর পড়ার অভ্যাস যতই পরিণত হতে থাকে ততই সে পঠনে অভ্যস্ত হয়ে পড়ে এবং কম সময়ে পঠিত বিষয় বুঝতে পারে। পড়ার অভ্যাস যত বাড়বে তত কম সময়ে সে জিনিসটা বুঝতে পারবে, এটাই এখানে বলা হয়েছে। তো পঠনের বেশ কয়েকটি শ্রেণীভাগ রয়েছে। শ্রেণীভাগগুলো আমরা দেখি। প্রধানত দেখি সরব পাঠ এবং নীরব পাঠ। পঠনেই দুইটা পাঠ রয়েছে, দু ধরনের পাঠ। একটা হচ্ছে কি সরব পাঠ এবং নীরব পাঠ। সরব পাঠ মানে কি আপনি নিজেই জানেন। সরব পাঠ মানে কি লাউড রিডিং। আপনি যখন যে কোনো জিনিস আর জুড়ে জুড়ে পাঠ করবেন তখন সেটা হবে কি লাউড রিডিং। আর নীরব পাঠ মানে কি সাইলেন্ট রিডিং। আমি মনে মনে পাঠ করব, কোনো কিছু সাউন্ড করব না, এটা হচ্ছে আমার পক্ষে কি নীরব পাঠ বা সাইলেন্ট রিডিং। আর আমি জুড়ে জুড়ে পাঠ করছি, এটা কি লাউড রিডিং। তো রব বা ধ্বনির সহযোগে যে পাঠ করা হয় সেই পাঠকে বলা হয় সরব পাঠ। রব বা ধ্বনির সহযোগে যে পাঠটা করব এই পাঠকে বলা হবে কী ধরনের পাঠ? এই পাঠটা হচ্ছে একটা সরব পাঠ। নীরব পাঠ কি? যে পাঠে কোনো রব মানে কি সাউন্ড বলতে পারেন, রব মানে সাউন্ড, কোনো সাউন্ড থাকে না তাকে নীরব পাঠ বলে। দুরকম পাঠেরই কিছু সুবিধা রয়েছে, কিছু অসুবিধা রয়েছে। সরব পাঠেরও সুবিধা অসুবিধা রয়েছে, নীরব পাঠেরও সুবিধা অসুবিধা রয়েছে। এবার আমরা এক এক করে সেগুলো একটু দেখার চেষ্টা করি। প্রথমে দেখুন সরব পাঠের সুবিধাগুলো দেখি। সরব পাঠ মানে আপনি জুড়ে জুড়ে পড়ছেন, এটার সুবিধা কী? সরব পাঠ শিক্ষক শিক্ষার্থী উভয়ের পক্ষে আনন্দজনক। লাউড রিডিংটা কি শিক্ষক এবং শিক্ষার্থী, শিক্ষকের কাছে এবং যে পড়ছে তার কাছেও এটা কি একটা আনন্দজনক ব্যাপার, মজার ব্যাপার। কেননা কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের রসচেতনা, সঙ্গীত ধর্মিতা, চিত্রধর্মিতা বিশেষভাবে জাগরিত হয়। ধরে নিন আপনি একটা কবিতা পাঠ করছেন, চারুচন্দ্র চট্টোপাধ্যায় ছট্টি জুতা পায়, ছট্টার ছট্টার করে চট্টগ্রামে যায়। আপনি একটা কবিতা পাঠ করলেন, কবিতাটা ছন্দ আকারে করলেন, এখানে যে রস আপনি পেলেন, রস বাই রস, সাংঘাতিক রস। এই রসটা কিন্তু আপনাকে যেমন আনন্দ দিয়েছে তেমনি শিক্ষককেও কিন্তু আনন্দ দিয়েছে। আর আপনি যদি মনে মনে পাঠ করতেন তো কী পড়লেন, কেউ কি বুঝতে পারলো, কেউ বুঝতে পারলো না। এবং সেটাকে আপনি যদি সঙ্গীতের ছলে পড়েন, যেমন একটু যদি গানের সুরে সুরে পড়েন, তখনই সেটা খুব মজা লাগবে। প্রাথমিককে ভাষা শেখার ক্ষেত্রে সরব পাঠ একান্ত প্রয়োজনীয়। প্রাথমিক দিক দিয়ে সরব পাঠ খুব কিন্তু প্রয়োজনীয় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, ভাষা শেখার ক্ষেত্রে। না হলে শিক্ষার্থীরা কী পড়ছে, আদৌ সে পড়ছে কি না, না বুঝলো কি না, সেটা কিন্তু ওরা বুঝতে পারি না। সরব পাঠে বিষয়বস্তুর প্রতি মনোযোগ দেওয়া সহজতর হয়। সরব পাঠে আমরা যে বিষয়বস্তুর উপর আমরা পড়তে যাচ্ছি তার প্রতি যেটা মনোযোগ দেওয়াটা আমাদের পক্ষে কী হয়, খুব সহজতর হয়। ছাত্রছাত্রীরা প্রাথমিক স্তর থেকে সঠিক উচ্চারণে দক্ষ হয়ে উঠতে পারে। ছাত্রছাত্রীরা একদম প্রাইমারি স্টেজ থেকে সঠিক উচ্চারণের দক্ষ হয়ে ওঠে। আজকে যদি সে লাউড রিডিং করে, লাউড রিডিং, সে জুড়ে জুড়ে পাঠ করছে, সরব পাঠ, সে জুড়ে জুড়ে ওই লাইনটাকে পড়ছে, ঠিক আছে। আপনি দেখলেন যে সে উচ্চারণে না বলে উচ্চারণের বলছে, সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে আপনি বুঝলেন যে না, তো উচ্চারণ শব্দটাকে সে কী বলছে, উচ্চারণ বলছে।
লাউডলি রিডিং করছে, জোরে জোরে পাঠ করছে, তাই আপনি শুনতে পাচ্ছেন। আপনি তার বলাটা শেষ হওয়ার পর আপনি তাকে বলতে পারেন যে এটা উচ্চারণে নয়, এটা হচ্ছে উচ্চারণের। এবার সে যদি সাইলেন্টলি রিডিং করত, চুপচাপ নীরবে যদি পাঠ করত, তাহলে সে যে এখানে উচ্চারণ বলছে না উচ্চারণ বলছে আপনি কিন্তু শুনতে পেতেন না, যার ফলে তার সারা জীবন তার এই যে ভুলটা তার কাছে থেকে যেত, সেটা উচ্চারণটাকে সে ঠিক করতে পারত না। ঠিক আছে, শিক্ষকদের দেওয়া আদর্শ স্বরূপ পাঠ শিক্ষার্থীদের উচ্চারণ শিক্ষায় যথেষ্ট সাহায্য করে। শিক্ষকের দেওয়া যে আদর্শ স্বরূপ পাঠ রয়েছে, এটা শিক্ষার্থীদের উচ্চারণ শিক্ষায় যথেষ্ট সাহায্য করে, মাত্র বললাম। এটি শিশু প্রকৃতির সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। স্বরূপ পাঠ শিশুদের প্রাণবন্ত করে তোলে। ঠিক আছে, মজা দেয়। সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাঠের ত্রুটি সংশোধন হয়। তারা ভালো উচ্চারণ করতে পারে, যার ফলে পাঠের যেগুলো সমস্যা রয়েছে এগুলো তারা সমাধান করতে পারে। এই পাঠ শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে সাহায্য করে, সঠিক বাচনভঙ্গি ও কথন শৈলী বৃদ্ধিতে সাহায্য করে, এটা তো বুঝতে পারছেন। উচ্চারণে আঞ্চলিকতা দোষ দূর করতে সাহায্য করে। স্বরূপ পাঠ বর্ণ এবং শব্দের সঠিক উচ্চারণ করতে সাহায্য করে। কোন বর্ণের কোন উচ্চারণ, কোন শব্দের কোন উচ্চারণ, সেটা করতে সাহায্য করে। যদি ভুল হয় তার জন্য তো ভুল রিকভারি করার জন্য তো শিক্ষক রয়েছেন। তারপর দেখুন নীরব পাঠের উপযোগিতা। এতক্ষণ দেখলাম আমরা স্বরূপ পাঠ, এবার সাইলেন্ট রিডিং। ভাষা শিক্ষার ক্ষেত্রে স্বরূপ পাঠের ভূমিকা থাকলেও জীবনের বহু বিস্তৃত ক্ষেত্রে নীরব পাঠেরই প্রয়োগ বেশি। নীরব পাঠের উপযোগিতাগুলি হলো, নীরব পাঠ মননশীলতার উপযোগী, অল্প সময়ে অনেক বেশি শব্দ পড়া যায়, এটা একটা গুণ। নীরব পাঠের সুবিধা কী বা নীরব পাঠের উপযোগিতা, কম সময়ে অনেক বেশি শব্দ পড়া যায় বা অনেক মনে রাখা যায়। নীরব পাঠ, স্বরূপ পাঠে যেরকম মানে মনে রাখা যায় না, নীরব পাঠে কিন্তু কম সময়ে অনেকগুলো বিশেষ জিনিস মনে রাখা যায়। কম সময়ে কোনো ধারণাকে অধিগত করতে সাহায্য করে, অর্থাৎ কম সময়ে আমরা যদি কনসেপ্ট যদি আমরা বুঝতে চাই, কনসেপ্ট, যে ওই কনসেপ্ট এখানে কি বলেছে, যে সমবেত পাঠ কী, সমবেত পাঠ আসলে কি। তো সমবেত পাঠের যেটা টপিক রয়েছে, একটা ছোট প্যারাগ্রাফ থাকবে ধরে নিন। তো এই প্যারাগ্রাফ যদি আমি সাইলেন্টলি রিডিং করে আস্তে আস্তে যদি পাঠ করে বুঝে বুঝে, তখন সেটা তার যেটা ধারণা কনসেপ্টটা আমার কাছে অধিগত হয়ে গেল, জিনিসটা আমি খুব ভালো করে বুঝে নিলাম। অকারণ শক্তি খুদ রয় করে। দেখুন জোরে জোরে যদি চিৎকার করে করে পড়ি, আমাদের শরীরের কিন্তু কিছুটা যে এনার্জি আছে, শক্তি, সেটাও কিন্তু অপচয় হয়। ঠিক আছে, আর যদি সাইলেন্টলি যদি পড়ি, তাহলে সেই শক্তিটা কিন্তু আমাদের ক্ষয় হচ্ছে না, সেটা কিন্তু আমাদের বেঁচে যাচ্ছে ভাই। সুতরাং অকারণে শক্তি ক্ষয় রোধ করে নীরব পাঠ। গ্রন্থাগার বা শ্রেণীকক্ষে নীরব পাঠ বাঞ্ছনীয়। ঠিক আছে, কারণ নীরব পাঠে যদি আপনার অভ্যাস না থাকে, তখন আপনি গ্রন্থাগার বা শ্রেণীকক্ষে আপনি নীরব পাঠ করতে পারবেন না। আর গ্রন্থাগার এজ এ পাবলিক লাইব্রেরি, আপনি গিয়ে একটি বই নিয়ে যদি লাউডলি যদি পড়া শুরু করেন চিৎকার করে করে, তাহলে আপনার এই লাইব্রেরিতে বাকি যে আরও 100, 200, 500 মানুষ রয়েছে, তাদের অবস্থা কী হবে? আর এই 500 মানুষ যদি একসঙ্গে যদি বই পড়া শুরু করে দেয়, সবাই যদি লাউড রিডিং করে, তার অবস্থা কী হবে বুঝতে পারছেন তো ভাই? এখানে মাইক লাগবে না ভাই, বোঝা যাবে যেমন মানে কী একটা মানে পরিস্থিতি সৃষ্টি হবে, বুঝতে পারছেন তো? তারপর দেখুন লাউড রিডিং গেল, সাইলেন্ট রিডিং গেল, এবার আমরা আসলাম সমবেত পাঠ। এককভাবে স্বরূপ পাঠ ছাড়াও সমবেতভাবে স্বরূপ পাঠও হয়ে থাকে। সমবেত পাঠ মানে কি, একসঙ্গে সবাই মিলে পড়ব, দ্যাট ইজ কল সমবেত পাঠ। এটাও কিন্তু জোরে জোরে লাউড রিডিংয়ের মধ্যে, লাউড রিডিংয়েরই একটা অংশ। বিশেষ করে প্রাথমিক স্তরের সমবেত পাঠ বিশেষ কার্যকরী। শিক্ষক মশাই প্রথমে বললেন, তার সঙ্গে সঙ্গে সব ছাত্ররা বলল। পদ্ধতির দিক দিয়ে এই পাঠকে দুইটা ভাগে ভাগ করা যায়, তেমনি পাঠের লক্ষ্য উদ্দেশ্যর দিক দিয়ে আবার তাকে তিনটা ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে কি, ধারণা পাঠ, চর্বণা পাঠ এবং সাধনা পাঠ। এবার দেখি ধারণা পাঠ কি। কোনো বিষয়বস্তু সম্পর্কে একটা সাধারণ ধারণা পেতে হলে যে ধরনের পাঠের প্রয়োজন হয় তাকে ধারণা পাঠ বলে। যে কোনো একটা কনসেপ্ট বুঝতে গেলে আপনাকে যেভাবে পড়তে হবে, যে পাঠের প্রয়োজন হবে, কনসেপ্টটা বোঝার জন্য পড়বেন। কোনো বিষয়বস্তু সম্পর্কে একটা সাধারণ ধারণা, এটা বেসিক আইডিয়া যদি আপনি পেতে চান যে কোনো কিছু থেকে, আপনি যে ধরনের পাঠ করবেন এই পাঠকে বলা হবে এটা কি, ধারণা পাঠ। যেমন সংবাদপত্র পাঠ, কোনো সাময়িক পত্রিকা পাঠ বা কোনো গল্প গ্রন্থ পড়া প্রভৃতি ধারণা পাঠের সাহায্যে করা হয়। অনেকে আবার একে আয়ত্তীকরণ পাঠও বলে থাকেন। ঠিক আছে,
সংবাদপত্র পাঠ করেন যে সংবাদপত্রে আজকে ব্যাপারটা কি একটু দেখে নিই, সংবাদপত্রে কী হয়েছে বা এই নিউজটাতে কী বলেছে একটু বুঝে নিই, মানে কী হয়েছে সেটা বুঝতে চাইছেন। দ্যাট ইজ কল ধারণা পাঠ। চর্বণা পাঠ, চর্বণা পাঠ মানে কি? যখন কোনো কঠিন প্রবন্ধ বা বিষয়বস্তুকে বিচার বিশ্লেষণ করে অন্তর্নিহিত অর্থ পাওয়া যায়, এই ধরনের বিষয়বস্তু পাঠকে চর্বণা পাঠ বলা হয়। চর্বণা শব্দের অর্থ হচ্ছে চিবিয়ে খাওয়া। চর্বণা শব্দের অর্থ কি? চিবিয়ে খাওয়া। ঠিক আছে, তো আপনি এই প্রবন্ধটাকে বা বিষয়বস্তুকে চিবিয়ে খাবেন মানে কি? সেই কঠিন, যতই কঠিন প্রবন্ধ আর বিষয়বস্তু হোক না কেন, তাকে চিবাতে 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 তার প্রকৃত অর্থ কী রয়েছে সেটা আপনি বুঝে তার বিষয়বস্তুকে আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারলেন। দ্যাট ইজ কল্ড চর্বণা পাঠ। কঠিন খাদ্যবস্তুকে যেমন চিবিয়ে চিবিয়ে তার রস আস্বাদন করতে হয়, এখানেও তেমনি কঠিন বিষয়বস্তুকে দীর্ঘ অনুশীলনের সাহায্যে আয়ত্ত করতে হয়। ঠিক আছে, বললাম না? কঠিন খাদ্যবস্তুকে যেমন আপনি শক্ত যদি কোনো খাদ্যবস্তু হয় সেটাকে চিবিয়ে 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 তার রস আস্বাদন করেন, ঠিক সেম টু সেম এখানে কঠিন বিষয়বস্তুকে একদম দীর্ঘ অনুশীলনের মাধ্যমে একবার না পড়লে 2বার 3বার 4বার মোটামুটি পড়তে পড়তে সেটাকে আপনি আপনার আয়ত্তে সেটাকে আনতে হবে। দ্যাট ইজ কল্ড চর্বণা পাঠ। যে সমস্ত রচনার বিষয়বস্তু প্রাধান্য থাকে সেই সমস্ত ক্ষেত্রে চর্বণা পাঠের প্রয়োজন হয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বা বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ অনুশীলনে চর্বণা পাঠের উপযোগিতা যথেষ্ট। রবীন্দ্রনাথ ঠাকুর বা বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ সেটা কিছুটা টাফ থাকলেও সেটা কিন্তু বোঝা আমাদের অনেক জরুরি, তার ধারণা কিন্তু আমাদের বুঝতে হবে। তো এইগুলো পাঠ করতে গেলে আমাদেরকে চর্বণা পাঠের দ্বারা করতে হবে, তার জন্য চর্বণা পাঠের উপযোগিতা যথেষ্ট। তারপর হচ্ছে কি সাধনা পাঠ। কাব্য রচনা, কাব্য কবিতার বিষয়বস্তুর চেয়ে কবির অনুভূতির উচ্ছ্বাস বেশি করে ধরা পড়ে। কবিতার রস বিশ্লেষণ বা রস আস্বাদনই বড় কথা। তো কাব্য কবিতার মাধ্যমে এই ধরনের পাঠেরই সম্ভব আছে। ঠিক আছে, তো সাধনা পাঠ। তো সাধনা পাঠ মানে কি দেখুন তো, সাধনা পাঠ মানে কবিতার রস আস্বাদন করা, দ্যাট ইজ কল্ড সাধনা পাঠ। অর্থাৎ যে কোনো একটা কাব্যের কবিতাগুলো যখন আমরা পড়ব, কবিতার যখন রস আস্বাদন করবো, দ্যাট ইজ কল্ড সাধনা পাঠ। তারপর দেখুন আদর্শ পাঠের কিছু বৈশিষ্ট্য আছে। আদর্শ পাঠ, নির্ভুলতা থাকতে হবে। সাধারণত একটা আদর্শ পাঠের 4টা বৈশিষ্ট্য আমাদের চোখে লক্ষ্য পড়ে। একটা হচ্ছে নির্ভুলতা বা অ্যাকুরেসি, একদম পাঠের মধ্যে নির্ভুলতা থাকতে হবে। তারপর গতি, পাঠের একটা যে কোনো কিছু একটা পঠনের একটা স্পিড থাকা চাই। আপনি একটা স্পিডে শুরু করলেন, হঠাৎ গিয়ে এমনভাবে আপনি থেমে গেলেন আর হচ্ছে না, সেই ধরনের হবে না। উপলব্ধি মানে কম্প্রিহেনশন, যেটা আপনি পড়ছেন সেটাকে আপনি উপলব্ধি যেতে করতে পারেন। অভিব্যক্তি মানে এক্সপ্রেশন, যেটা পড়ছেন তার এক্সপ্রেশন আপনার ঠিকঠাক থাকতে হবে। তারপর দেখি শিশুদের পড়ার দক্ষতা বাড়ানোর উপায় কী। শিশুদেরকে আমরা কি করলে তাদের পঠন দক্ষতাটা আমরা কি করতে পারি, বাড়াতে পারি। পঠন কৌশল একটি বিশেষ জটিল ক্রিয়া, আগে বলেছিলাম। শিশুদের ছোটোবেলা থেকে ধীরে ধীরে এটিকে আয়ত্ত করাতে হবে। প্রাথমিক স্তরে এভাবে পঠনের অভ্যাস গড়ে তোলা যেতে পারে। কীভাবে দেখুন, সঠিকভাবে শব্দ উচ্চারণের দক্ষ করে তোলা। সঠিকভাবে তাদের প্রাথমিক স্তরে প্রথমে তাদেরকে শব্দ উচ্চারণের দক্ষ করতে হবে। যেমন শব্দ ছোটো ছোটো শব্দের যেটা উচ্চারণ দিয়ে তাদের দক্ষ করে তুলতে হবে, উচ্চারণ যাতে সে ভুল না করে। সঠিকভাবে শব্দের অর্থ উপলব্ধিতে দক্ষ করে তোলা, যে শব্দ বলছে তার অর্থ কী ওই জিনিসটা তাকে বুঝতে হবে। সরব পাঠে উৎসাহ দিতে হবে তাকে, সবসময় আমরা কী করব, সরব পাঠে উৎসাহ দেব। পাঠের গুরুত্বপূর্ণ শব্দগুলিকে চিহ্নিত করতে হবে, সেই শব্দগুলির অর্থ জানতে। কিছু কিছু প্রত্যেকটা পাঠে কিছু গুরুত্বপূর্ণ শব্দ থাকে, এই শব্দগুলোকে চিহ্নিত করতে হবে এবং তার অর্থগুলো তাদেরকে জানাতে হবে। অচেনা নতুন শব্দগুলিকে জানাতে পারলে শিশুদের পড়ার আগ্রহ বাড়ে। অচেনা যদি নতুন শব্দ তাদেরকে জানাতে পারি তাহলে শিশুদের পড়ার আগ্রহ আরও বাড়বে। শব্দগুলির ব্যাকরণগত পরিচয় জানিয়ে দিতে হবে। শব্দগুলি ব্যাকরণগত কিছু পরিচয় রয়েছে, সেগুলো তাদেরকে জানাতে হবে। কোনো পাঠের গুরুত্বপূর্ণ তথ্যগুলি শিক্ষার্থীদের কাছে স্পষ্টভাবে জানতে হবে। কোনো একটা পাঠ রয়েছে, তার গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে ওই তথ্যগুলো তাদের কাছে স্পষ্টভাবে জানাতে হবে। স্পষ্টভাবে সঠিক উচ্চারণে কোনো বিষয়বস্তু পড়ে সহজভাবে প্রকাশ করতে হবে। ঠিক আছে ভাই, এবার রিডিং সম্বন্ধে আরও কিছু বিষয় আমরা জানবো। যেমন রিডিং সম্বন্ধে আমরা কী জানলাম আমরা লাউড রিডিং, সরব পাঠ,
ইট ইজ অলসো নোন এজ ওরাল রিডিং অর অ্যালাউড রিডিং, অর্থাৎ জুড়ে জুড়ে পাঠ করা। সাইলেন্ট রিডিং, জীবনের বেশিরভাগ সময়টাই আমরা নীরব পাঠে অভ্যস্ত হই। জীবনের সাইলেন্ট রিডিংয়ে আমরা কী হয়, নীরব পাঠে, আমরা জীবনের বেশিরভাগ সময় কিন্তু আমরা নীরব পাঠে অভ্যস্ত থাকি। সাইলেন্ট রিডিং এনাবলস দ্য লার্নার্স টু কম্প্রিহেন্ড দ্য মিনিং। নীরব পাঠ অনেক ক্ষেত্রেই মানে পড়ে বুঝতে সাহায্য করে, মানে কি পড়লাম সেটার অর্থ আমরা বুঝতে পারি নীরব পাঠের মাধ্যমে। নীরব পাঠের সাবলীলতা অনেক বেশি থাকে। তারপর সমবেত পাঠ আমরা এইমাত্র দেখলাম যে কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিংটা কখন হয় আমরা একটু দেখি। সমবেত পাঠের অর্থ একসঙ্গে অনেকজন শিক্ষার্থীর পাঠ গ্রহণকে বোঝায়। একসঙ্গে অনেকজন শিক্ষার্থী পাঠ গ্রহণ করে, যেমন শিক্ষক মশাই একবার বললেন, তারপর সব ছাত্ররা একবার বলল। যে পাঠ হয় জুড়ে জুড়ে সেটা রব করে। শিক্ষক মশাই একবার জুড়ে জুড়ে পাঠ করলেন, সেই পাঠটা বাকি সবাই জুড়ে জুড়ে একবার পাঠ করবে। দ্যাট ইজ কল্ড কালেকটিভ রিডিং বা সমবেত পাঠ। শিশুর প্রাথমিক স্তরের শিক্ষা গ্রহণে সমবেত সরব পাঠ বিশেষ কার্যকরী হয়। বিশেষ করে নামতা মুখস্থ করার সময় সমবেত সরব পাঠ লক্ষ্য করা যায়। নামতা মানে আপনার অনেক বন্ধু আমাকে একবার কমেন্ট করেছিলেন, মনে আছে যে স্যার নামতা কি বুঝতে পারেনি। ওই যে টেবল বাই টেবল, আমরা টেবল পেয়েছিলাম না, 2 × 1 = 2, 2 × 2 = 4, 2 × 3 = 6, ঠিক আছে, 2 × 4 = 8, 2 × 5 = 8, ঠিক আছে। এই ধরনের যে আমরা টেবল পেয়েছিলাম, টেবল অফ 2, টেবল অফ 3, টেবল অফ 11, টেবল অফ 12, এইগুলোকে বলে নামতা। তো এই নামতাগুলো মুখস্থ করার সময় এই ধরনের পাঠ আমরা সমবেত সরপাঠ লক্ষ্য করা যায় স্কুল লেভেলে। তারপর দেখুন ধারণা পাঠ আমরা দেখছিলাম, যেটা আমরা ধারণা মাধ্যমে বুঝতে পারবো। তারপর দেখুন ইনক্লুসিভ রিডিং, ইনক্লুসিভ রিডিং এবং এক্সটেন্সিভ রিডিং আমরা একটু দেখে নিই। বিস্তৃত ব্যাপক পাঠ বা এক্সটেন্সিভ রিডিং। এক্সটেন্সিভ রিডিংকে বাংলায় বলা হবে বিস্তৃত পাঠ বা ব্যাপক পাঠ, ঠিক আছে। এটা হচ্ছে কি নিবিড় পাঠকে আমরা বলবো কি ইন্টেনসিভ পাঠ। তো এক্সটেন্সিভ অর্থাৎ বিস্তৃত, ইন্টেনসিভ মানে নিবিড় পাঠের মধ্যে পার্থক্যের মূল বিষয়গুলি ব্যাখ্যা করা হচ্ছে। পার্থক্যগুলো আমরা দেখে নিই। পার্থক্যগুলো যদি আমরা দেখে নিই তাহলে আমাদের কাছে সহজ হয়ে যাবে জিনিসটা বুঝতে। ব্যাপক পাঠে অর্থাৎ এক্সটেন্সিভ রিডিংয়ে পাঠক তাদের আগ্রহের বিষয়টির একটি সাধারণ বোঝার জন্য একাধিক বই, সংবাদপত্র, ম্যাগাজিন ইত্যাদি পড়েন। ব্যাপক পাঠে কী করা হয়, জিনিসটাকে সাধারণভাবে বোঝার জন্য এখানে যে কোনো একটা সংবাদপত্র, যে কোনো একটা বই, যে কোনো একটা ম্যাগাজিন পড়তে হবে। কিন্তু বিপরীত দিকে ইন্টেনসিভ বা নিবিড় পাঠে কী বলেছে, শ্রেণীকক্ষ শিক্ষার সাথে সম্পর্কযুক্ত। শ্রেণীকক্ষটা শিক্ষার সাথে সম্পর্ক থাকবে, যার মধ্যে শিক্ষার্থী বিষয়টিকে গভীরভাবে বুঝতে প্রয়োজনীয় হিসাবে কয়েকবার কিছু পাঠ করতে বাধ্য হয়, ঠিক আছে। ইন্টেনসিভ রিডিং মানে কি মনোযোগ সহকারে পড়া, অর্থাৎ শিক্ষার্থীকে জিনিসটা গভীরভাবে বুঝতে হবে, গভীরভাবে বোঝার জন্য যে পড়া, দ্যাট ইজ কল্ড ইন্টেনসিভ পড়া। আর এটা আগ্রহ নিয়ে পড়া, এটা তাদের আগ্রহের বিষয়টা, আমার ইচ্ছা হলো এটা আমি পড়বো, এটা পড়ে বুঝে নিই, এটা কি, দ্যাট ইজ কল্ড ব্যাপক পাঠ। আর এটাকে গভীরভাবে বুঝতে হবে, দ্যাট ইজ কল্ড ইন্টেনসিভ রিডিং। বিস্তৃত পড়া হচ্ছে, বিস্তৃত পাঠ মানে কি মজা, বিনোদন এবং আনন্দের পাশাপাশি কোনো কিছুর প্রাথমিক ধারণা অর্জনের জন্য পড়া। নোট ডাউন করবেন, বিস্তৃত পড়াটা হচ্ছে কি মজার জন্য পড়া, বিনোদনের জন্য পড়া, আনন্দ দানের জন্য পড়া, তার পাশাপাশি প্রাথমিক একটা কিছু ধারণা লাভ করব তার জন্য পড়া। এটা হচ্ছে বিস্তৃত পাঠ। তবে নিবিড় পাঠের প্রাথমিক ফোকাসটি হলো পাঠ্যটির আর্থরিক অর্থ বোঝা, যে ওটার মধ্যে কি রয়েছে ওই জিনিসটাকে আমি ভালো করে পড়ে বুঝতে হবে, ঠিক আছে। আরও দুইটা পার্ট এই প্রসঙ্গে জানিয়ে দিই, একটা হচ্ছে কি স্ক্যানিং আর একটা হচ্ছে কি স্কিমিং। একটা হচ্ছে স্ক্যানিং, একটা হচ্ছে স্কিমিং। তো স্ক্যানিং থেকে একটা জিনিস মনে করুন, স্ক্যান, আমরা কম্পিউটারে কাগজ স্ক্যান করি, যখন আমরা স্ক্যান করি তখন কি আমি খুব জিনিসটাকে কি আমি কি ছেড়ে ছেড়ে স্ক্যান করি না পুরোটা স্ক্যান করি? পুরো জিনিসটাকে আপনার ভালো করে বুঝতে হবে। পরীক্ষা চলে আসছে, আপনার সামনে পরীক্ষা আসছে, জিনিসটা এইভাবে বুঝুন, আপনার সামনে পরীক্ষা আসছে, পরীক্ষা এখন বাকি আছে, এখন কি আপনি কি
এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু, এই ধরনের কি আপনি পড়বেন? না আপনি খুঁজবেন যে টপিক ওয়াইজ ক্লাস আমি কোথায় পাবো? যেখানে আপনি দেখবেন যে টপিক ওয়াইজ ক্লাস রয়েছে পুরো ডিটেলসে, আপনি স্ক্যান করে খুঁজে পেলেন, তখন সম্পূর্ণ ক্লাসটি আপনি খুঁজে খুব ভালো করে জিনিসটাকে বুঝলেন, দ্যাট ইজ কল স্ক্যানিং। আর স্কিমিং থেকে আমরা একটা ধারণা করতে পারি স্কিপ মানে কি? ছেড়ে যাওয়া। যেমন আজকে একটা জিনিস আমি পড়তে যাচ্ছি, তো এই জিনিসটা আর পড়তে ভালো লাগছে না, সেটাকে আমি স্কিপ করে অন্য জিনিসে চলে যাই, দ্যাট ইজ কল স্কিমিং। তারপর দেখুন, ব্যাপক পড়ার সাথে উপন্যাস, জার্নাল, সংবাদপত্র এবং ম্যাগাজিনগুলির পড়া জড়িত। অন্যদিকে নিবিড় পাঠে পাঠ্যপুস্তক পড়া জড়িত। এক্সটেন্সিভ রিডিংয়ে কী হয়? উপন্যাস থাকে, জার্নাল থাকে, সংবাদপত্র থাকে, ম্যাগাজিনগুলি থাকে, এগুলো পড়া নিয়ে কথা বলে ব্যাপক পাঠ। কিন্তু নিবিড় পাঠ পাঠ্যপুস্তক নিয়ে কথা বলতে থাকে, পাঠ্যপুস্তকই এখানে অন্তর্ভুক্ত থাকে মেইন। নিবিড় পাঠের ক্ষেত্রে যেহেতু বিষয়টি শিক্ষক কর্তৃক চয়ন করা হয়েছে, তাই এটি শিক্ষার্থীর আগ্রহ অনুসারে উপযুক্ত নাও হতে পারে। বিপরীতে বিস্তৃত পড়াতে শিক্ষার্থীরা যে উপাদানগুলি পড়তে চায় তা চয়ন করতে পারে। একটি বিস্তৃত পড়া এক ধরনের ধারণা বা ধারণার উপর ভিত্তি করে বিভিন্ন বই ও অন্যান্য অধ্যয়ন উপাদান সাহায্য নিয়ে পড়া। বিপরীত দিকে নিবিড় পঠন প্রদত্ত উপাদানগুলি পুরোপুরি বোঝার জন্য সেটাকে বারবার অন্তর্ভুক্ত করা। ঠিক আছে, এক কথায় বিস্তৃত পাঠে আমরা ধারণা কনসেপ্টটা বুঝবো, আর নিবিড় পাঠে পুরোপুরি জিনিসটাকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে পুরো জিনিসটাকে। ঠিক আছে, তো এখানে দেখুন, এখানে একটা জিনিস হচ্ছে আমরা স্কিমিং এবং স্কিমিং এখানে পেয়েছি। দেখুন, স্কিমিং মানে কি? ইট ইজ কুইক সার্ভে অফ দ্য টেক্সট অ্যান্ড টু গেট মেইন আইডিয়া। বিষয়বস্তু সম্পর্কে দ্রুত জেনে নেওয়া। স্কিমিং থেকে আপনি একটা শব্দে চলে আসুন, স্কিপ। আপনি আমার ক্লাস দেখছেন, ক্লাস দেখতে দেখতে যখনই আপনার কী এসে যায়, এড এসে যায়, তখন আপনি সঙ্গে সঙ্গে চেষ্টা করেন, এখানে কী করেন, একটা স্কিপ বটনে আপনি ক্লিক করলে পরবর্তী ক্লাস আপনার সামনে চলে আসলো। তো যে কোনো একটা বিষয়বস্তু সম্পর্কে যখন আপনি দ্রুত জেনে যাবেন, বা ইট ইজ দ্য কুইক সার্ভে অফ দ্য টেক্সট টু গেট মেইন আইডিয়া পাওয়ার জন্য আপনি কুইক সার্ভে করবেন, দ্যাট ইজ কল স্কিমিং। ইট ইজ ফাস্ট রিডিং অ্যাক্টিভিটি, এটাকে ফাস্ট রিডিং অ্যাক্টিভিটি বলা হয়। আর স্ক্যানিং কি? স্ক্যানিং হচ্ছে হাই স্পিড অ্যাক্টিভিটি, কেবল দরকারি জিনিস খুঁজে বের করা হয়। ঠিক আছে, এখানে ধরে নিন একটা প্যাসেজ আপনাকে দেওয়া হলো, এবং প্যাসেজ থেকে একটা প্রশ্ন দেওয়া হলো যে লাতেহার পাহাড়টি কোথায় অবস্থিত। আপনি তখন এই প্যাসেজে খুঁজবেন যে লাতেহার পাহাড়টা কোথায় অবস্থিত। আপনি এই যে খুঁজলেন, আপনি এই যে খুঁজছেন, যে এই যে খুঁজে খুঁজে যে বের করছেন, এটা হচ্ছে কি আপনি কি করছেন? এখানে স্ক্যানিং করছেন। এটা হচ্ছে কি? কেবল দরকারি জিনিস খুঁজে বের করা হয়। আর এটা স্কিমিংটা হচ্ছে কি? বিষয়বস্তু সম্পর্কে দ্রুত জেনে নেওয়া হয়। এই ছিল দুটার উপরে ডিফারেন্স। ঠিক আছে ভাই, তো রিডিং সম্বন্ধে আমরা আজকে দেখলাম, পুরো ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো তার পরবর্তী টপিক রাইটিং নিয়ে আমরা চলে আসবো, লিখন সম্বন্ধে আমরা আলোচনা করব। সুতরাং আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।